হামলা চালাচ্ছে বলে অভিযোগ প্যালেস্তাইনের। গাজায় লাগাতার বিধ্বংসী হামলার পর সোমবার 7 ঘন্টার যুদ্ধবিরতিতে রাজি হলো ইসরায়েল। গাজায় মানবিক সাহায্যের সরবরাহ ও ঘরছাড়া প্যালেস্তানিদের ফেরার সুযোগ দিতেই এই যুদ্ধবিরতি। কিন্তু সাময়িক যুদ্ধবিরতির কথা ঘোষণা করলেও রাফাতে এখনও ইসরায়েলি ডিফেন্স ফোর্স হামলা চালাচ্ছে বলে অভিযোগ প্যালেস্তাইনের। এদিকে গাজায় মৃতের সংখ্যা 1700 ছাড়িয়েছে। মৃতদের মধ্যে অধিকাংশই প্যালেস্তানীয়। ইসরায়েলের আক্রমণের হাত থেকে রক্ষা পায়নি গাজায় রাষ্ট্রপুঞ্জ পরিচালিত স্কুলও। ক্ষেপণাস্ত্র হামলায় মৃত্যু হয়েছে কমপক্ষে 10 জন শিশুর। হামলার কড়া নিন্দা করেছে রাষ্ট্রপুঞ্জ। রাষ্ট্রপুঞ্জের মহাসচিব বান কি মুনের বক্তব্য, আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে নৃশংস অপরাধ চালাচ্ছে ইসরায়েলি ডিফেন্স ফোর্স। এদিকে ওয়েস্ট ব্যাংকে বিস্তীর্ণ এলাকার দখল নিয়েছে আইডিএফ। যদিও চুপ করে বসেনি জঙ্গি গোষ্ঠী হামাসও। তাদের একাধিক সুড়ঙ্গ ধ্বংসের পরও পাল্টা হামলা চালাচ্ছে হামাস। হামাসের মুখপাত্রের হুঁশিয়ারি, ইসরায়েল পিছু না হাঁটলে তাদের আক্রমণ জারি থাকবে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। তীব্র ভূমিকম্পে কেঁপে ওঠে চীনের ইউনান প্রদেশ। চীনের ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 381। ভেঙে পড়ে 1200-র বেশি ঘর। রিক্টার স্কেলে কম্পনের মাত্রা ছিল 6.1। চীনে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে 381। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা। গতকাল স্থানীয় সময় বিকেল 4:30 নাগাদ তীব্র ভূমিকম্পে কেঁপে ওঠে চীনের ইউনান প্রদেশ। রিক্টার স্কেলে কম্পনের মাত্রা ছিল 6.1। কম্পনের উৎসস্থল ছিল লংটাউশন এলাকা, ভূপৃষ্ঠ থেকে 12 কিলোমিটার গভীরে। কম্পনের তীব্রতা এতটাই ছিল যে কয়েক মুহূর্তে ভেঙে পড়ে 1200-র বেশি বাড়ি। ব্যাপক ক্ষতি হয়েছে প্রায় 30,000 বাড়ির। রাস্তায় বড় বড় ফাটল দেখা দিয়েছে। ভূমিকম্পের পর থেকেই লুদিয়ান প্রদেশে বিদ্যুৎ সংযোগ ও যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়ে। উদ্ধার কাজে নামানো হয়েছে 2500 সেনাকে। ত্রাণ শিবিরে দুর্গতদের আশ্রয় দেওয়া হয়েছে। সাহায্যের হাত বাড়িয়েছে রেড ক্রসও। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। রাজ্যে ফিরলেন কমনওয়েলথ গেমসে ভারতবর্ষের একমাত্র মহিলা পদক জয়ী ত্রিপুরার মেয়ে দীপা কর্মকার। তাকে অভ্যর্থনা জানাতে রাজধানীর উমাকান্ত একাডেমিতে উপস্থিত ছিলেন ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরের মন্ত্রী শহীদ চৌধুরী। সোমবার নিজ রাজ্য ত্রিপুরায় ফিরলেন কমনওয়েলথ গেমসে ভারতবর্ষের একমাত্র মহিলা পদকজয়ী ত্রিপুরার মেয়ে দীপা কর্মকার। এদিন বিমানে দিল্লি থেকে তিনি ও তার কোচ বিশ্বেশ্বর নন্দী রাজ্যে ফেরেন। তাদেরকে বিমানবন্দরে অভ্যর্থনা জানাতে উপস্থিত ছিলেন অগণিত রাজ্যবাসী ও বিভিন্ন ক্রীড়া সংগঠনের আধিকারিকরা। তাদেরকে হোটখোলা জিপসিতে করে বিমানবন্দর থেকে প্রায় 15 কিলোমিটার দূরের রাজধানীর উমাকান্ত একাডেমির মাঠে নিয়ে আসা হয়। মাঠে রাজ্য সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তর থেকে সংবর্ধনা জানানো হয়। মাঠে তাকে সংবর্ধনা জানাতে উপস্থিত ছিলেন রাজ্য ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরের মন্ত্রী শহীদ চৌধুরী নিজেও। একটি ফুলের তোড়া ও হাতঘড়ি দিয়ে দীপা ও তার কোচ বিশ্বেশ্বর নন্দীকে মন্ত্রী অভ্যর্থনা জানান। এই সাফল্যের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে দীপা বলে, রাজ্যবাসীর আশীর্বাদের জন্যই তার এই সাফল্য। এই সাফল্য পেয়ে দীপা খুশি। তবে যদি এশিয়ান গেমসে এই পদককে রৌপ্য অথবা সোনায় রূপান্তরিত করতে পারে তবে আরও খুশি হবেন তিনি। আশীর্বাদের এই মেডেল, তো আমি এই মেডেলে খুশি, কিন্তু যদি এটাকে আমি গোল্ডে বা সিলভারে বদলাতে পারি আমি আরো খুশি হব। এবং আমি আশীর্বাদ চাইবো যাতে এশিয়ান গেমসে আমি যাতে এটাকে গোল্ডে বা সিলভারে বদলাতে পারি, সেটাই আমার উপর আশীর্বাদ রাখুন। আমি এই বলে আমার। অপরদিকে ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরের মন্ত্রী বলেন, দীপাকে সাহায্য করতে পেরে আমরা খুশি। আগামী দিনেও আমরা তার পাশে থাকব। আমরা গর্বিত যে আমরা দীপাকে যতটুকু আমাদের সাধ্য এবং সামর্থ্যের মধ্যে চেষ্টা করেছি সাহায্য করার জন্য, সহযোগিতা করার জন্য। রাজ্যের মানুষ দীপার পাশে আছে, থাকবে। দীপা যাতে ভবিষ্যতে আরো ভালো রেজাল্ট করতে পারে স্পোর্টস ফিল্ডে, সেই প্রত্যাশা আমরা করব। বিশেষ করে কোচ, দীপার কোচ বিশ্বেশ্বর নন্দী, ওনার তত্ত্বাবধানে দীপা এই জায়গাতে পৌঁছতে পেরেছে। বিশ্বেশ্বর নন্দী শুধু একজন সাধারণ কোচে নয়, কোচ হিসেবে কমনওয়েলথে উনি দেশের নেতৃত্ব দিয়েছেন। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। নিয়ে নিচ্ছে আবার একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন। বিজ্ঞাপন বিরতির পর আবারও স্বাগত। চলে যাচ্ছে অন্যান্য খবরে। বন দপ্তরে কাঠের লক চুরি করার অভিযোগ উঠল টিএসআর এর 12 নং ব্যাটালিয়নের উপর। চুরি করা কাঠের লকের বাজার মূল্য প্রায় 10,000 টাকা বলে জানা যায়। ঘটনা তেলিয়ামুড়া মুঙ্গিয়াগামী বন দপ্তর এলাকায়।
বন দপ্তরের কাঠের লক চুরি করার অভিযোগ উঠল গত বছরের টিএসআরের বেস্ট ব্যাটালিয়ন 12 নং বাহিনীর উপর। কাঠের লকের বাজার মূল্য প্রায় 10,000 টাকা হবে বলে জানায় এক বনকর্মী। মূল ঘটনা এটাই যে কালকে রাতে আমরা খবর পাই যে আমরা যে মুঙ্গিয়াকামিতে 36 মাইলে একটা টেম্পোরারি একটা ডিপো আছে। তো ওই ডিপোর নাইট গার্ড আমরা খবর দেয় যে টিএসআরের একটা গাড়ি কিছু পরিমাণে লক নিয়ে সেটা লক তুলতে আসছিল। তো সেইখানে আসার পরে চেঁচামেচি করছে, চেঁচামেচি করার পর লোকজন জড়ো করছে, তারপরে তারা গাড়িটা নিয়ে তারা ভাইকে পড়ে। তো সেই মুহূর্তে আমি আমার চাকমাঘাটের বিট অফিসার ওনার কোয়ার্টার টিএসআর ক্যাম্পের যার অপোজিটে ওনার আমি জানাই। উনিও সঙ্গে সঙ্গে ওনার কোয়ার্টারের বাইরে যখন আসেন তা দেখেন যে মিনিট 5 পরে খুব স্পিডে একটা টিএসআরের একটা লরি ক্যাম্পের ভিতরে ঢুকে এবং ফটাফট লকগুলিটা ফালায়। উনি মানে দূর থেকে মানে লকগুলি ফালানোর যে সাউন্ড, ওই সাউন্ডটা উনি পান। তো তারপর আমি ওখানে যাই, যাওয়ার পরে ওনাদেরকে রিকোয়েস্ট করি ভিতরে যাওয়ার লেগে। ওনারা বলে যে না, এটা সম্ভব না, এটা সম্ভব না, যে কালকে যাতে আমি আসি। তো অ্যাকর্ডিংলি আমি আজকে সকালে আমি যাই। আজকে সকালে যাওয়ার পরে আমরা এখানে ঢুকি। ঢোকার পরে প্রথমে তো কোনো কিছুই পাই না। শেষ অবধি আমরা কিছু পরিমাণে চিরানো কাঠ, যদিও খুব অল্প, বলে কড়ই এবং সেগুনের। টোটাল আমরা লক এখন পাইছি 4টা। এর মধ্যে বাকি টোটাল 6টা লোক চুরি করছিলেন। এর মধ্যে বাকিগুলোর ওনারা লাকড়িতে পরিণত করছেন আজকে সকালবেলা। তো ওইখান থেকে আমরা ঘটনার আমরা, ওনার নাম হচ্ছে অমরেন্দ্র প্রসাদ, উনি সুবেদার টিএসআর 12 ব্যাটালিয়নের। ওনাকে আমরা অ্যারেস্ট করি এবং বর্তমানে সমস্ত মালপত্র আমরা সিজ করে নিয়ে আসি। ঘটনার বিবরণে জানা যায়, রবিবার রাত 10:30 নাগাদ 20 থেকে 25 জন টিএসআর জওয়ান মুঙ্গিয়াকামি বন দপ্তরের ডিপো থেকে 6টি কাঠের লক তুলে আনে রান্নার কাজে ব্যবহারের জন্য। তখন বন দপ্তরের নাইট গার্ড মলীন্দ্র দেববর্মা তাদের বাধা দেয়, কিন্তু তৎক্ষণাৎ তারা 6টি লক গাড়িতে তুলে নেয় এবং সেখান থেকে পালিয়ে আসে। মলীন্দ্রবাবু রেঞ্জ অফিসার নীতিশ চক্রবর্তীকে ফোনে জানান এবং তিনি নজর রাখেন। আজ সকাল 7টার সময় যখন চাকমাঘাটস্থিত টিএসআরের 12 নং বাহিনীতে যায় ফরেস্ট বাহিনী, তখন ঘটনার সত্যতা পায় তারা। তবে 6টির মধ্যে তারা 4টি লক উদ্ধার করে এবং 2টি লক কেটে ফেলে রান্নার কাজে ব্যবহার করার জন্য। তবে ফরেস্টের জওয়ানরা পুরো হেডকোয়ার্টারের জঙ্গল তল্লাশি চালায়। বাহিনীর 2 কর্মীর যোগসাজশে হয় এই ঘটনা। অ্যাসিস্ট্যান্ট সিও সিদ্ধার্থ সিনহা এবং সুবেদার অমরেন্দ্র প্রসাদের নেতৃত্বে হয় এই ঘটনা। যদিও সিও তপন কুমার দেবনাথ গন্ডা ছড়াতে ছিল 2 দিন ধরে। তিনি খবর পেয়ে ছুটে আসেন এবং দোষীদের শাস্তি হবে বলে জানায়। যদিও সাংবাদিকদের প্রথম থেকেই বাধা দেয় অ্যাসিস্ট্যান্ট সিও সিদ্ধার্থ সিনহা এবং টাকার অফার দেয় অন্য আরেক জওয়ানকে দিয়ে। এখন দেখার বেস্ট ব্যাটালিয়নের সিও কি পদক্ষেপ নেয়। উল্লেখ্য, 1 আগস্ট এই বাহিনীর প্রতিষ্ঠা দিবস পালিত হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত সুবেদার অমরেন্দ্র প্রসাদ গ্রেপ্তার হয়, কিন্তু অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট সিদ্ধার্থ সিনহা বেঁচে যায় প্রমাণ না থাকায়। আমি টস মারে দেখছি, আর পিছনে তো তারা লোক গড়তে আমি যাইতে পারতেছি না। পিছনে তারা লোক তোলাতে গইব এমনি 20-25 জন। তারা বাড়া দিছে, পরে তারা আয়া করছে। আমি আগে তো ভাবছিল গাড়ি নষ্ট হয়েছে, মানে শব্দ শুনছে গাড়ি নষ্ট হয়েছে বলি আমি আইতেছে না, মানে 3-4 মিনিট পরে আসে। তারা তো অনেক লোক সংখ্যা, তো 3-4 মিনিটের ভিতরে এত 6টা লোক বলিল আর কি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। একদিকে নেশা কারবারিদের রমরমা আর তার সঙ্গে পাল্লা দিয়ে মধুচক্র। রাতের অন্ধকারকে এভাবেই কাজে লাগাচ্ছে কতিপয় সমাজদ্রোহীরা। বলছি খোয়াই মহকুমার কথা। আর সবকিছু প্রত্যক্ষ করেও অন্ধ ধৃতরাষ্ট্রের ভূমিকা প্রশাসন। আর এ হেন নেককারজনক ঘটনায় হতবাক মহকুমাবাসীরা। রাতের খোয়াই শহরে চলছে অরাজকতা। যেমন চলছে নেশা কারবার, তার সঙ্গে পাল্লা দিয়ে চলছে মধুচক্রের রমরমা বাণিজ্য। ধীরে ধীরে মক্ষীরানীদের দৌরাত্ম্য বাড়ছে খোয়াই শহরে। বিরোধী দলগুলির চক্রান্তের শিকার হচ্ছে খোয়াই শহরের ঐতিহ্য। বিশেষ করে কংগ্রেসের কতিপয় নেতা এ ধরনের সমাজবিরোধী কার্যকলাপে উৎসাহিত করছে। ভ্রান্ত পথে পরিচালন করছে যুবক যুবতীদের। সামান্য কিছু টাকার বিনিময়ে সুস্থ সুন্দর খোয়াইকে কুলসিত করতে তাদের যোগ্য সঙ্গ দিচ্ছে একাংশ থানা বাবুরাও। 2রা আগস্ট শনিবার গভীর রাত 1টা থেকে ভোর 4টা পর্যন্ত খোয়াই শহর প্রত্যক্ষ করল
মক্ষীরানীদের দৌরাত্ম্য কতটা বেড়েছে এই শহরে। বেশ কিছুদিন যাবৎ খোয়াই মহকুমা হাসপাতালে বিভিন্ন অছিলায় আশ্রয় নিচ্ছে মক্ষীরানীরা। উনাদের নানা জায়গায় পৌঁছে দিতে থাকে বিভিন্ন দালালও। কিছু সংখ্যক প্রাইভেট গাড়ির চালক এবং এজেন্টকে শনিবার রাত 1টায় সুভাষ পার্ক এলাকার যুবকরা হাতে নাতে ধরে ফেলে। এই ধরনের কর্মকাণ্ড রুখতে দীর্ঘদিন যাবৎ এলাকার যুবকরা এলাকা পাহারা দিয়ে আসছিল। পরিশেষে শনিবার রাতে সাফল্য হাত লাগে। শনিবার রাতে 3 যুবককে পাকড়াও করে তারা। প্রথমে রাহুল মিয়া এবং রবীন্দ্র রুদ্রপাল নামে 2 জন ধরা পড়ে। এলাকার যুবকদের গণধোলাইয়ে তারা প্রীতম সাহা নামে আরেক যুবকের সন্ধান দেয়। অপরদিকে খোয়াই মহকুমা হাসপাতালে চিকিৎসার অছিলায় ভর্তি হয়েছিলেন চম্পাহয়ের 2 যুবতী। তাদের কল্পিত নাম রুশিকা উরাং এবং কামান্না দাস। কিছু ঘটনাটা করছেন এখানে আমরা কইছে কি গুডু তোমার কিটা লাগে কয় বাই লাগে আমার দাদার বন্ধু কয় পরে 2 জন উপরে গেছে 2 জন উপরে গিয়া খালি হেরেও আনছে আমি আর কারে আনছে ওই মায়ের কই নিছে তারে কই নিছে আমি জানি না। আচ্ছা কি কই আনিছে নিজেই তো আয়ো কইছে পরে আমার হের মার লগে থাকতো কইছে আমি হের মার লগে থাকছি পরে আমি কই গেছে দেরি হইছে কি কই গেছে কই ওই দিক দিয়ে দেখতে মাসে বাইক হইতে গেছে গা আমি খালি দূরে দেখছি। তুমি কই আইছো কেন? আমি হের মামি অসুখ লেগে আইছি। তোমার কে অসুস্থ আছে হসপিটালে? মামি ওই মায়ের মা আর কি। আচ্ছা আমি দূরে জানি এর বেশি কিছু জানি না। চম্পাহ থানার এই 2 যুবতীর নামে নানাহ অভিযোগ রয়েছে, যা খোয়াই থানাবাবুদের অজানা নয়। কিছুদিন পূর্বে খোয়াই তবলাবাড়ি এলাকায় ওই 2 মক্ষীরানী পুলিশের জালে ধরা পড়ে, কিন্তু সামান্য টাকার বিনিময়ে তারা ছাড়া পেয়ে যায়। শনিবার রাতে খোয়াই মহকুমা হাসপাতালে এমনই ঘটনার পুনরাবৃত্তি হয়। খোয়াই থানায় খবর পৌঁছলেও থানাবাবুরা প্রায় 40 মিনিট পর ঘটনাস্থলে পৌঁছে জনগণের সাথে কোনো প্রকার মত বিনিময় না করেই রাহুল মিয়া এবং রবীন্দ্র রুদ্রপালকে পুলিশের গাড়িতে করে ঘটনাস্থল থেকেই কেটে পড়েন। রাহুল মিয়া খোয়াইতে বিভিন্ন অপরাধজনিত কাজের সাথে যুক্ত। থানাবাবুদের সাথে দীর্ঘদিনের যোগসাজশ রয়েছে তাদের। তাই সোনার ডিম দেওয়া হাঁসকে বাঁচাতে ব্যস্ত হয়ে পড়ে খোয়াই থানার গুণধর পুলিশ। ঘটনার প্রায় 2 ঘন্টা বাদে মক্ষীরানী এবং সুভাষ পার্কের বাসিন্দা প্রীতম সাহাকে আটক করেন থানাবাবুরা। সেই মোতাবেক রবিবার সকালে US 41 ধারায় 4 জনকে কোর্টে তোলা হলে সেখান থেকে তাদের জামিনও মঞ্জুর করা হয়। বাড়ি কোন জায়গায়? সেবরি। তুমি কি করো? আমি মোল্লার গাড়ি চালাই। তার বাড়ি উত্তর দুর্গা মোল্লা বেটে গিয়ে তার নাম জানি না আমি। তার ছেলের নাম হচ্ছে রাহুল। আচ্ছা আচ্ছা কি দিছে ঘটনাটা কোন ফুলান তোমার কে আটকেছে এখানে লাগা? আমার ফুলান আটকেছে। আমি তোমার আগরতলাতে ট্রিপলে এসেছি সন্ধ্যার সময় 5টার সময়। গাড়ি নাম্বার কও? TR0AM 0541 নাম্বারে সেবরি। তারপর আমি এর বাবার সঙ্গে দেখা করি CGB দেখা করে সেটা কইছি যে আমি আজকে আইতাম না, কালকে আমো ডিউটি হচ্ছে যাওগা। ওটা স্থানীয় ছেলে ফোন করছে যে আনন্দমেলা যাওয়ান লাগবো গাড়ি আইও তেমনি আই বসে বৃষ্টি তার আইছি না এবার দিয়া আমি বাড়ি দিয়ে বাড়ি আমি খাইতেছি বাট্টাত খাইতেছি আমার ফোন করছে তুমি গাড়ি লিয়ে আইও কই যেতাম আইও বাজার আইছি এসে পরে দেখছি যে একটা বাইকের মধ্যে একটা মায়া বাইকের ড্রাইভার আর রাহুল মিয়া আর আছে। তারপরে বাইকের থেকে আমার গাড়ির মধ্যে উঠছে। তুমি নামাইছো ছেলে মেয়েটা তুমি চিনো? মায়ের চিনি আমি ছেলেটা চিনি ছেলেটার বাড়ি পার্কে। কি নাম? নাম চিনি এমনি চিনো? তোমার বাড়ি কোন জায়গায়? উত্তর দুর্গানগর। তোমার বাবার নাম কি? কামরুল জামান মৌলভী। আর তোমার? কামরুল জামান মৌলভী মিয়া। আর তোমার নাম? রাহুল মিয়া। আর ড্রাইভার যে তুমি মেয়েটা আনছো এটা কি ঠিক? না আমি আনছি না, ওই মায়ের ড্রাইভ নিছে ওই ছেলেটা বাইক দিয়ে। আইতে আমরা গাড়ি যাইছি, আমরা ওই যাই অত রাত তো গাড়ি পাইছে না আইতে আগেতে এবেলা একটা হইব একটা নি না কটা দিন হইব রাত্র? হ্যাঁ রাত্র 1টার সময় তারা দাঁড়াইছে কোয়াইবে কইয়া গাড়ি পায় না গাড়ি না। এরা কইছে আইটাইতে দে। এবারে কইছে ভাই আমরা লইয়া যাম না, আমরা একটু দেরি আছে গা গেছিলাম কোন জানে। আমরা কইছি না তুমি বলে যাম না। এবারে আমরা আছে না, এবারে আমি ড্রাইভার কই লইয়া লাও। হ্যাঁ বিগত বছর এলাম এই কইছি এই জায়গা লামাই যাবো। তোমার তো কথা মিল নাই, তুমি তো একদম সময় কথা কইছো। না কইছি এই জায়গা লামাই যাবো বাড়ি যাবো এই কথা কইছে। এর বাড়ি বেড়ে শিব মন্দির না, এটা কি মন্দির না এই জায়গাটা লামাই যাবো। অথচ এলাকার জনগণের অভিযোগ, রাত জেগে পাহারা দিয়ে সমাজ বিরোধীদের পাকড়াও করলেন এলাকাবাসী। আর এমন জঘন্য অপরাধমূলক কাজ করে তারা কিভাবে ছাড় পেয়ে গেলেন? খোয়াই থানাবাবুদের মাসোহারা এভাবেই বৃদ্ধি পাচ্ছে, আর শহর এবং সমাজ
দিন দিন কুলসিত হচ্ছে। খোয়াই মহকুমা হাসপাতালের আজব কাণ্ড দেখেও জনগণ হতবাক। রাত 1টা থেকে ভোর 4টা পর্যন্ত এত কিছু ঘটে গেল, অথচ হাসপাতাল কর্তৃপক্ষ থানায় একটা ফোন করারও সৌজন্যতাটুকুও দেখালেন না। এমনকি হাসপাতালে রাতে ছিল না কোনো নৈশ প্রহরী, কিন্তু সরকারিভাবে 2জন নৈশ প্রহরী থাকলেও উনারা নৈশ প্রহরীর কাজ করেন না, উনারা দিনের বেলায় ডিউটি করেন। জনগণের অভিযোগ, যদি রাতে প্রহরীরা থাকতো তবে এভাবে হাসপাতালের পরিবেশ কুলসিত হতো না। এত লজ্জাজনক ঘটনার পর স্বাস্থ্য দপ্তর কী ভূমিকা গ্রহণ করে, প্রশাসনই বা কী সদর্থক ভূমিকা নেয়, সেদিকেই তাকিয়ে খোয়াইয়ের আপাময় জনতা। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। গত শনিবার রাতে কৈলাসহর টাউন কালীবাড়ির কালীমূর্তির অলঙ্কার চুরির ঘটনার প্রতিবাদে বিশ্ব হিন্দু পরিষদ ও হিন্দু জাগরণ মঞ্চ চোরদের গ্রেপ্তারের দাবিতে থানায় অভিযোগ করে এবং 12 ঘন্টার কৈলাসহর বন্ধের ডাক দেয়। শনিবার গভীর রাতে কৈলাসহরের টাউন কালীবাড়ির মূল মন্দিরের দরজার লক গ্যাস কাটার দিয়ে কেটে মন্দিরের ভেতরে ঢোকে কালী মূর্তির মাথা থেকে রূপোর মুকুট, গলা থেকে একটি সোনার লকেট এবং 2টি সোনার চেন নিয়ে যায়। মন্দির কমিটির পক্ষ থেকে কৈলাসহর থানায় লিখিত অভিযোগ দেওয়া হয় রবিবার সকালে। মন্দিরের এই চুরির ঘটনাকে কেন্দ্র করে কংগ্রেস, সিপিআইএম এবং শহরের বিভিন্ন ক্লাব লিখিত অভিযোগ দেয় থানায় অবিলম্বে চোরকে গ্রেপ্তারের দাবিতে। পিছিয়ে নেই বিজেপিও। বিজেপি আসরে নামিয়ে দিয়েছে বিশ্ব হিন্দু পরিষদ এবং হিন্দু জাগরণ মঞ্চকে। এরাও রবিবার থানায় লিখিত অভিযোগ করে এবং রবিবার সন্ধ্যায় শহরের বিভিন্ন রাজপথে বিক্ষোভ মিছিল করে এবং 12 ঘন্টা কৈলাসহর বন্ধের ডাক দেয়। বিশ্ব হিন্দু পরিষদ এবং হিন্দু জাগরণ মঞ্চের যৌথ বন্ধে সোমবার কৈলাসহরে মিশ্র সাড়া লক্ষ্য করা গেছে। শহরের বাজার হাট, স্কুল, কলেজ, বিভিন্ন অফিস বন্ধ থাকলেও কিছু কিছু সরকারি অফিস যথারীতি স্বাভাবিকভাবেই চলছে। কৈলাসহরের এসডিএম অফিস খোলা রয়েছে এবং কাজকর্মও চলছে। ওনারা ডাকছেন, এটা তো আপনারা দেখতেই পাচ্ছেন। আমাদের অফিসে তো কাজকর্ম চলছে, আমাদের কাজকর্ম করতে হচ্ছে। অভিযোগ তো আসছে পুলিশ প্রশাসনের কাছে, আমরাও ঘুরে দেখলাম। ওনারা যথাসম্ভব ওদের এফার্ট দিয়ে যাচ্ছেন দোষীদের আইডেন্টিফাই করার। গতকালকে রাত্রেবেলা কৈলাসহর টাউন কালীবাড়িতে যে কালীর যে মূর্তিটা আছে, যে মন্দিরটায় আছে, এটার উত্তর দিকের একটা দরজাটা ভেঙে ভিতরে কালীর মূর্তির লকেট, চূড়া, কিছু স্বর্ণের অলঙ্কার, স্বর্ণ এবং রূপার অলঙ্কার, অজ্ঞাত পরিচয়ে কেউ একজন দুষ্কৃতী কে বা কাহারা এটা চুরি করে নিয়ে গেছে। আজকে সকালবেলা কমিটির পক্ষ থেকে আমাদের ইনফরমেশন দেওয়া হয়েছে আর্লি মর্নিং। তারপরে আমরা এখানে গেছি, তো আমরা তদন্ত করে দেখছি মেইন যে দরজা দিয়ে এন্ট্রি করেছে চোর, তো এখানে যে কড়াটা আছে, বাম দিকের যে কড়াটা আছে, এই কড়াটা এটা মনে হচ্ছে একটা বার্নার জাতীয় কোনো একটা জিনিস দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। তো মেইন যে তালাটা আছে, তালাটাকে টাচ করা হয়নি, তো ওই জায়গাটা পুড়িয়ে দিয়ে দরজাটাকে ধাক্কা দিয়ে মনে হয় ভেতরে এন্ট্রি করেছে, এরপর জিনিসপত্র নিয়ে পালিয়ে গেছে। আমাদের কাছে 2-1টা ক্লু আছে, আমরা ক্লুগুলির উপরে কাজ করছি। সন্দেহভাজন যে একজনকে আমরা আইডেন্টিফাই করেছি, আমরা দেখছি, তাকে পিক আপ করার চেষ্টা করছি। যদিও হিন্দু জাগরণ মঞ্চের সম্পাদক উত্তম দে বলেন, বন্ধ কৈলাসহরে সফল ও সর্বাত্মক হয়েছে। বাড়িতে চুরি হয়েছিল, কালী মায়ের যে স্বর্ণালঙ্কার ছিল এবং মন্দিরের যাবতীয় জিনিসপত্র চুরি হয়ে গিয়েছিল। এর পরিপ্রেক্ষিতে আমরা হিন্দু জাগরণ মঞ্চ এবং কৈলাসহরবাসীর পক্ষ থেকে প্রশাসনের কাছে দাবি রেখেছিলাম 24 ঘন্টার মধ্যে আসামিকে গ্রেপ্তার করতে হবে এবং মায়ের যে স্বর্ণালঙ্কার চুরি হয়েছে এটাকে উদ্ধার করতে হবে। কিন্তু প্রশাসন চেষ্টা করছে, কিন্তু পারেনি। আমরা আজকে 24 ঘন্টা স্ট্রাইক দেখেছিলাম কৈলাসহরবাসীর সমর্থনে এবং সাহায্যে, সবার সহযোগিতায় আজকের যে বন্ধ দেখেছিলাম আমরা সর্বাত্মক সফল হয়েছে এবং আগামী দিন কালী মায়ের যে সোনালঙ্কার আছে এটা উদ্ধারের আগ পর্যন্ত আমাদের বিভিন্ন আন্দোলন জারি রাখবে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। কমলপুর হালাহালি পঞ্চায়েতের শিব মন্দির এলাকার নাগফুল ছড়ার উপর দিয়ে যাতায়াতে এলাকাবাসীদের বিভিন্ন সমস্যার সৃষ্টি হচ্ছে বহুদিন ধরে। বহুবার জানানো সত্ত্বেও কোনো কাজ হচ্ছে না বলে অভিযোগ এলাকাবাসীর। নাগফুল ছড়ার উপর পাকা সেতু নির্মাণের দাবি উঠেছে এলাকার জনগণের পক্ষ থেকে।
হালাহালি পঞ্চায়েতের শিব মন্দির এলাকার নাকফুল ছড়ার উপর যাতায়াতের জন্য বাঁশের সাঁকো তৈরি করতে আজ পর্যন্ত ব্যর্থ প্রশাসন থেকে শুরু করে স্থানীয় পঞ্চায়েত। ফলে প্রতি বছর এলাকার একজন প্রাক্তন সৈনিক অভিজিৎ সিনহা সরকারের ব্যর্থতার দায় নিজের কাঁধে চাপিয়ে নিজেই তৈরি করেন বাঁশের সাঁকো। অভিজিৎ সিনহার এই উদ্যোগ অর্থাৎ জনস্বার্থে তার সুনাম এলাকাবাসী করলেও ক্ষোভ অভিমান কিন্তু প্রশাসনের বিরুদ্ধে যাচ্ছে, তা এলাকাবাসীর অভিযোগ শুনলেই বোঝা যায়। এই ফুলের ব্যাপারটা বুঝছেন, বর্ষা সিজনে আইলে আমরা চলাফেরা করতে খুব কষ্ট হয়। ধরুন একটা সাইকেল